হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সিদ্ধার্থ সিনহা, কি অবস্থা সিদ্ধার্থ? ওকে। সো আজকে হচ্ছে আমাদের ম্যাথ লেকচার 11 ক্লাস। ম্যাথ লেকচার 11 হচ্ছে বেসিক্যালি আমাদের টু ডাইমেনশন জিওমেট্রি আর একটা এক্সটেন্ডেড পার্ট। তো ওই পার্টটাই আজকে আমরা দেখবো আর কি। সিমিলার টু দা লাস্ট ক্লাস, আমরা হচ্ছে আগে ক্লাসের শুরুতে একটু থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো দেখবো, দেন হচ্ছে আমরা আমাদের লেকচারটা দেখবো। সিদ্ধার্থ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে লাউড এন্ড ক্লিয়ার? সিদ্ধার্থ, জি ভাইয়া শুনছি। পাচ্ছেন? কি অবস্থা? আপনি তো লাস্ট ক্লাসে দেখি নাই, মানে লাস্ট কয়েকটা ক্লাসে ক্লাস টাস করছেন ঠিকঠাক মতো? হ্যাঁ ভাইয়া, রেকর্ডিং থেকে করছি আর কি। আমার ওই জবে ট্রান্সফার হয়েছে, তো ওই জন্য একটু আসলে রিসেন্টলি মানে ক্লাসগুলো করতে পারিনি। আচ্ছা, কোথায় জব কোথায় করছেন এখন? মানে জব ট্রান্সফার বলতে আমার আসলে ওই জব ছেড়ে আরেকটাতে জয়েন করছি, তো ওই মানে রিসেন্টলি ওই জন্য একটু ইয়ে হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, প্যারা নাই, বাট ক্লাস টাস করতে পারলে ভালো আর কি। হ্যাঁ, চেষ্টা করি লাইভ ক্লাসগুলো করার জন্য। মাঝে মধ্যে না পারলে পরে রেকর্ডিং থেকে ক্লাসগুলো ব্যাকআপ দিয়ে আর কি। ছোট ভাই তো চিটাগাঙে মনে হয়, তাই না? হ্যাঁ ভাইয়া, চিটং। তোমার কোথায়? চিটং এ নাসিরাবাদে বড় হয়েছি আমি, মানে দিনাজপুর গেট এরিয়াতে বড় আচ্ছা হয়েছি। আচ্ছা। ও, আমি তো বয়েজ স্টুডেন্ট আছি, বয়েজের। আমিও নাসিরাত বয়েজ স্কুলে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি আমি আলমা ম্যাটার হয়ে গেলেন। কোন ব্যাচ আপনি? এসএসসি? ব্যাচ, হ্যাঁ, 12 ব্যাচ, এসএসসি 12 ব্যাচ। এসএসসি 12। আচ্ছা, আমরা হচ্ছি, আমি এসএসসি 10। আমাদের স্কুলের কি অবস্থা? স্কুলে তো আসলে বিভিন্ন প্রোগ্রামে তো যাওয়া হয় না অনেকদিন, ওইদিকে যাওয়া হয় না। স্কুল আছে, স্কুল আগের থেকে তো এখন অনেক ডেভেলপ হয়েছে, মানে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। মাঝে একদিন গেছিলাম, স্কুল মোটামুটি অনেক ডেভেলপ হয়েছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমরা শুরু করি। জি ভাই। ওকে, আমার সাথে দেখলাম আরো কয়েকজন জয়েন করলেন। ঢাকায় আজকে খুবই জ্যাম আর কি, আনবিয়ারেবল জ্যাম। যদিও আমার জ্যামে পড়তে হয় নাই, এমনিতেই অফিস থেকে বেরোতে দেরি হয়েছে, এই আর কি। আগে হচ্ছে আমরা একটু থিওরি একটু আলাপ করি, যদিও আমরা অনেকে এগুলা জানি, তারপর একটু আলাপ করি থিওরি গুলা, লেকচার 11-এর থিওরিটিক্যাল গুলা। দেন হচ্ছে আমরা সিকুয়েন্সিয়ালি আমরা আমাদের লেকচারে চলে আসবো। তো থিওরিটিক্যাল আলাপগুলো আমরা লাস্ট ক্লাস যেভাবে দেখেছিলাম ওরকম, যে একটু ফর্মুলা গুলা দেখবো, যে কোনটার ক্ষেত্রে ফর্মুলা গুলা কি, কোনটা সূত্রগুলা কিভাবে অ্যাপ্লাই করা যায়। দেন হচ্ছে আমরা আমাদের যে প্রবলেম গুলো আসছে কিছু প্রবলেম সলভ করব। এটা হচ্ছে আমাদের এজ ইউজুয়াল কমন ক্রাইটেরিয়া। বাট লেকচার 10-11 থেকে পরীক্ষায় প্রবলেম আসে, আইবিএতেও আসে, অন্যান্য চাকরির পরীক্ষাতেও আসে, সবসময় আসতেছে, এখনো আসবে, সম্ভাবনা বেশি। এবং ইন দিস কেস, জ্যামিতির জন্য আমি আগেও বলছিলাম যে প্র্যাকটিস রিসোর্স হচ্ছে আমাদের লেকচার শিটটা ভালো রিসোর্স। এর পাশাপাশি হচ্ছে মেন্টরস এর ম্যাথ কিউব্যাং যে বইটা আমরা সবসময় নিতে বলি, ওই বইয়ের জ্যামিতি অংশটা ভালো, বেশ গুছানো, ওই বই অংশটা দেখা যেতে পারে। আর হচ্ছে যদি কারোর সময় থাকে হাতে, 9-10 এর বইটা দেখতে পারলে খুবই ভালো হয়, 9-10 এর যদি বইটা দেখা যায়
খুবই খুবই ভালো হয় 9-10-এর বইটা। হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ থেকে ঘনজ্যামিতি, জেনারেল ম্যাথ থেকে ধরেন এমনি ইয়াগুলার পরিমিতি আর কি, দেখলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বাট ওটা বাংলায় তো, সেখানে একটু আমাদের একটু সমস্যা হয়, ওটা একটু আমরা একটু মাথায় রাখবো। আর প্র্যাকটিসের জন্য মেন্টরস ম্যাথ কিউবিং বইতে প্রচুর প্রবলেম আছে, 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল সবকিছু মিলে, ওগুলা প্র্যাকটিস করলে হয়ে যায় মোর অর লেস, এর বেশি আসলে প্রয়োজন হয় না। রেকর্ডিং কি চলছে? ইয়া, চলছে। তো আমরা আজকে যেটা দেখবো, ওই যেটা বললাম কোয়াড্রিলেটারাল এবং সার্কেল, সার্কেলটা মূলত বেশি ইম্পর্টেন্ট, সার্কেল থেকে ম্যাথ থাকে। আর কোয়াড্রিলেটারালটাও ইম্পর্টেন্ট, খারাপ না। আমরা একটু একটু করে দেখি, 1 বাই 1। ওকে, তো কোয়াড্রিলেটারাল বাংলা চতুর্ভুজ, এটা তো আমরা জানি। আয়তক্ষেত্র, বর্গ, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম সবগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট, সবগুলো থেকেই অঙ্ক আসে। এবং রোটেশন ওয়াইজ 1 বাই 1 সবগুলোই আমাদের প্রয়োজন আর কি, প্র্যাকটিস করা উচিত বা করতে হবে। আমরা যেরকম পড়েছিলাম ত্রিভুজ গঠন করার শর্ত কি, যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সিমিলারলি চতুর্ভুজ মানে গঠন করার ক্ষেত্রে কিছু ফর্মুলা আছে, এই যে ফর্মুলা বা শর্ত দেয়া আছে, ওগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে বা আমরা মাথায় রাখবো অ্যাজ ইউজুয়াল। তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা যেটা জানি, আয়তক্ষেত্র হচ্ছে যে যেটার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কোণগুলা সমকোণ। তো কোণগুলা যেহেতু সমকোণ, চারটা বাহু যেহেতু সমান, তাহলে কর্ণ দুটা, প্রত্যেকটা কর্ণ সমান। বারবার করে বলছি, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। প্রত্যেকটা কর্ণ সমান, কিন্তু পার্থক্য হচ্ছে কি, কর্ণগুলা সমকোণ না, মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা সমকোণ না, এটা 90 ডিগ্রির চেয়ে বেশি অথবা কম, কারণ এই দুইটা বাহু তো ইকুয়াল না, তাই না? তাহলে আয়তক্ষেত্র এটা। আর বর্গক্ষেত্রের মধ্যে কি হবে? বর্গক্ষেত্রের মধ্যে হচ্ছে, ধরেন এটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র হচ্ছে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। তো এখানেও কিন্তু প্রত্যেকটা বাহু, চারটা বাহুই সমান। আর এখানে হচ্ছে তো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এখানেও কিন্তু কর্ণগুলো সমান, এখানেও কর্ণ সমান, এখানেও কর্ণ সমান। পার্থক্য হচ্ছে এখানে কর্ণগুলো সমকোণ নয়, এখানে কর্ণগুলো সমকোণ। আবার মানে এই একটা কর্ণ আরেকটা কোণকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, আর বাকি থাকলো হচ্ছে রম্বস। রম্বসে গিয়ে আমরা একটু কনফিউজড হয়ে যাই। রম্বস ও বর্গক্ষেত্রের মতো রম্বসের পার্থক্য কি? রম্বসের পার্থক্য হচ্ছে সে একটু বাঁকা, চারটা বাহুই সমান কিন্তু একটু বাঁকা। এই চারটা বাহুই সমান, বর্গের মতো একটু বেঁকে গেছে। তো যেহেতু বেঁকে গেছে, তাহলে যেটা হবে ইউজুয়ালি, যে কর্ণ আর এই কর্ণ কখনোই সমান হবে না, একটা হবে বড়, একটা হবে ছোট। তাহলে কর্ণগুলো সমান না। কিন্তু আরেকটা ব্যাপার রম্বসে আছে, যেটা এই দুটোর মধ্যে নাই, সেটা হচ্ছে কর্ণগুলো একটা আরেকটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ভেরি কেয়ারফুল। আচ্ছা, আর সামান্তরিকের ক্ষেত্রে কাহিনী কি? সামান্তরিক হচ্ছে আয়তক্ষেত্রের যমজ ভাই, আয়তক্ষেত্রের মতো কিন্তু বেঁকে গেছে, মানে কোণগুলো সমকোণ না। তাহলে এই একটা কর্ণ, এই একটা কর্ণ, একটা বড় একটা ছোট, কর্ণগুলোও সমান না, কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিতও করে না। এগুলো একটু আমরা খেয়াল রাখবো। আচ্ছা, তো এটা গেল আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে একটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি বি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তারপরে পরিসীমা হচ্ছে কি? পরিসীমা হচ্ছে, এটা নেই, এটা একটু, পরিসীমা হচ্ছে চারটা বাহুর যোগফল। আয়তক্ষেত্রের কর্ণটা আমাদের প্রায় লাগবে, এটা নিয়ে আমরা একটু কনফিউজ হওয়ার কিছু নাই। ধরেন এটা যদি আয়তক্ষেত্র হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে কর্ণ। তাহলে কর্ণটা রিপ্রেজেন্ট করে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটাকে আমরা বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, √a² + b²। এটা একটু আমাদের মাঝে মাঝে কাজে লাগবে, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে গেল। দেন যদি নিচের দিকে নামি আমরা, আয়তক্ষেত্র নিয়ে কিছু প্রবলেম দেওয়া আছে, কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। দেন বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র আমি অলরেডি বলছি, চারটা বাহুই সমান এবং কর্ণগুলা সমান, এবং কর্ণগুলো একটা একটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। চারটা বাহু যে সমান তা না, চারটা বাহু আহ দিয়ে যে ক্ষেত্রটা, ওই ক্ষেত্রের প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? তারপরে যদি নিচের দিকে আসি আমরা,
এটা হচ্ছে রম্বস। রম্বসে হচ্ছে আচ্ছা, এখানে একটু জিনিস একটু মাথায় রাখতে হবে যে বর্গক্ষেত্রের কর্ণটা আগের মতো একটা হচ্ছে এ, একটা যদি বি হয় তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসতো। তো বর্গক্ষেত্রের কর্ণটার কাজ আমাদের প্রায় লাগবে, এটা আমরা অঙ্ক করতে গেলেও দেখবো। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ দুইটা যদি যেহেতু এ, এই যে কর্ণটা এটা হবে √2a। আমরা লাস্ট দিন পড়েছিলাম 45 45 90, মনে আছে? যে একটা কোণ যদি 90 হয় বাকি দুইটা 45, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা কিন্তু মানে ট্রু। কারণ এখানে তো 90 ডিগ্রি যেহেতু এবং এই দুইটা বাহু যেহেতু সমান, তাহলে দুইটা কোণই সমান। তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা হবে √2a। আচ্ছা, আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে চারটা বাহুর যোগফল, এটা তো আমরা জানি। ঠিক আছে, তারপরে মুভিং ফরওয়ার্ড, এটা হচ্ছে রম্বস। রম্বসের ক্ষেত্রে হচ্ছে, রম্বসে যেটা বললাম যে চারটা বাহুই সমান কিন্তু কোণগুলা সমকোণ না। সমকোণে রম্বস দিয়ে আমাদের অঙ্ক আসে প্রায়, এটা একটু আমাদের একটু বুঝতে হবে। কোণগুলো সমকোণ না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি এদের কর্ণগুলো সমান না, কিন্তু কর্ণগুলো একটা আরেকটাকে যে বিন্দুতে ক্রস করে এখানে তারা সমকোণ, মানে এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ। হ্যাঁ, রম্বসের কর্ণগুলো একটা আরেকটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কি বলছি? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে যদি এমন হয় আমরা এখনই একটা অঙ্কের মতো করে মুখে মুখে দেখে ফেলি যে আপনার এই কর্ণটা দেয়া আছে, সে ফর এক্সাম্পল এই যে কর্ণটা এটা দেয়া আছে ধরেন 24। 24 মানে হচ্ছে কি যে এই অর্ধেক তাহলে কত হবে? 12। আপনার বললো যে প্রতিটা বাহু হচ্ছে 13, এখানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 13। আপনাকে বললো এসি কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য। ঠিক আছে, তো আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই না? এর মানে হচ্ছে এই কোণটা সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ এটা যেহেতু সমকোণ, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে 13, একটা বাহু হচ্ছে 12, তাহলে আরেকটা বাহু কত হবে কে বলতে পারবে? পড়ছিলাম গত ক্লাসে, ট্রায়ো পড়ছিলাম, ট্রায়ো। 12 আর কত হইলে 13 হয় বলেন তো? 12 স্কোয়ার, 5। 5 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার সমান 5, 12, 13 একটা ট্রায়ো। এর মানে হচ্ছে এই যে অর্ধেক, এই অর্ধেক হচ্ছে 5, তাহলে পুরোটা কত হবে? পুরোটা হবে 10। ঠিক আছে, তাহলে রম্বসের ছোট কর্ণটা হচ্ছে 10, বড় কর্ণটা হচ্ছে 24। তাহলে এটাই আপনাকে বের করতে বলবে, বা আপনাকে বলবে রম্বসের ক্ষেত্রফল বের করতে। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, d1 × d2। মানে হচ্ছে যে ডায়াগোনাল 1 × ডায়াগোনাল 2। সেক্ষেত্রে যদি আপনি একটা ডায়াগোনাল জানেন, যেটা কোশ্চেনে দেওয়া ছিল 24, আর একটা ডায়াগোনাল আপনি বের করলেন 10, ওটা গুণ করলে আপনি আপনার আহ রম্বসের কমপ্লিট এরিয়াটা পেয়ে যাবেন। রম্বসের অঙ্ক মোরলেস পরীক্ষায় আসে। ঠিক আছে, উম, বললাম সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রে হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এগুলা সমান ও সমান্তরাল, এবং কর্ণগুলা একটা একটা সমান না এবং সমকোণেও সমদ্বিখণ্ডিত করে না। ঠিক আছে, তো সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা দুভাবে বের করতে পারি। একটা হচ্ছে কি যে আমরা যদি সামান্তরিকে ধরেন একটা সামান্তরিক এখানে আঁকি, এটা হচ্ছে বি, এটা এ। সামান্তরিকের যে কোনো সমান্তরাল বাহু, ধরেন এই দুটা বাহু হচ্ছে সমান্তরাল, যে কোনো সমান্তরাল বাহুর মধ্যবর্তী লম্ব উচ্চতা, এই যে লম্ব উচ্চতা, এটা যদি আমরা জানি, যদি এই উচ্চতা জানি, এইচ জানি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে কি হাফ ইন্টু ওই সমান্তরাল বাহুর যে কোনো একটা এবং ওই সমান্তরাল বাহুর মধ্যবর্তী লম্ব উচ্চতা। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, আবার সিমিলারলি যদি আমরা এই দুটা বাহু জানতাম, ফর এক্সাম্পল ধরেন সেম জিনিস দেখাই, এটা একটু বুঝি আমরা, যে আমাদের যে কোনো সমান্তরাল বাহু, ধরেন এই দুটো সমান্তরাল বাহু, তো এটা লম্ব উচ্চতা কিন্তু এরকম হবে, মানে মানে সমান্তরাল কিন্তু হবে না আর কি। হ্যাঁ, সরি এরকম না, সে ধরেন এরকম কিছু একটা হবে আর কি, এরকম কিছু একটা হবে। তাহলে হ্যাঁ, তাহলে আপনি এই লম্ব উচ্চতা জানেন, আর এই দুটো সমান্তরাল বাহুর যে কোনো একটা দৈর্ঘ্য জানেন, ধরেন এটার দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে সমান্তরিক ক্ষেত্রফল হবে সমান্তরাল বাহুগুলোর যে কোনো একটা দৈর্ঘ্য এবং ওই সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব উচ্চতা। ওকে, আরেকটা ভাবে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যায়, ওটা হচ্ছে কর্ণ দিয়ে। কিভাবে? ধরেন যে এই একটা সামান্তরিক, এটা হচ্ছে সামান্তরিকের কর্ণ, তাহলে আপনি এই কর্ণটা জানেন, সেটা হচ্ছে ডি। তাহলে কেন্দ্র থেকে এই ডি এর লম্ব দূরত্ব আপনি জানেন হচ্ছে এইচ।
ঠিক আছে, তখন ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ডি ইন্টু এইচ। সরি, হাফ কেন বলতেছি, হাফ তো হচ্ছে অর্ধেকের, এ ইন্টু এইচ, বি ইন্টু হাফ হবে না, হাফ হবে না, কেন হাফ হবে না বলি। ইউজুয়ালি যেটা করে যে আমি এই লম্ব দিয়ে মূলত সামান্তরিককে অর্ধেক করে ফেলছি, তাহলে হাফ হচ্ছে অর্ধেকটার ক্ষেত্রফল, তাহলে পুরোটার ক্ষেত্রফল হবে বি ইন্টু এইচ। হাফ হবে না, সরি সরি, হাফ হবে না, কারণ হচ্ছে হাফ দিয়ে হচ্ছে অর্ধেকটাই, যেটা দেখাইলে বুঝবেন এখন। বি ইন্টু এইচ, যেমন ধরেন এই যে কর্ণ টানলাম, এই কর্ণ দিয়ে করলাম কি, সামান্তরিককে আমি সমান দুই ভাগে ভাগ করে ফেললাম। এই যে উপরেরটা অর্ধেক, নিচেরটা অর্ধেক, দুটা ত্রিভুজ হয়ে গেছে, তাই না? তাহলে উপরের যে ত্রিভুজ, ওই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ডি ইন্টু এইচ, তাহলে এরকম দুইটা ইন্টু টু, টু টু কাটাকাটি চলে যায়, ডি ইন্টু এইচ। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়ালো, যদি আবার রিপিট করি, সামান্তরিকের যে সমান্তরাল বাহুগুলার যে কোনো একটা যদি আমরা জানি এবং ওই সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব উচ্চতা যদি জানি, তাহলে আমরা ওটা ক্ষেত্রফল বের করতে পারবো, ওই বাহুগুলোর যে কোনো একটা ইন্টু লম্ব উচ্চতা। সিমিলারলি আমরা কর্ণ দিয়েও বের করতে পারবো, ঠিক আছে? এটা একটু আমরা মাথায় রাখবো। ওকে, আচ্ছা। তারপরে যদি আমরা দেখি, ট্রাপিজিয়ামটা আমাদের খুব কাজে দেয়, ট্রাপিজিয়ামটা আমাদের খুবই লাগবে। সামান্তরিক দিকে কিছু এক্সাম্পল আছে, বারবার করে বলতেছি, খুব ভালো ভালো কিছু এক্সাম্পল দেয়া আছে। সো মেক শিওর যে আপনি এক্সাম্পল গুলো দেখতেছেন আর কি, হ্যাঁ, এগুলো অবশ্যই একটু ভালো করে দেখবেন, এটা যেন ইয়া না হয় আর কি, হ্যাঁ, ভালো করে এক্সাম্পল গুলো দেখবেন। তো দেন হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হচ্ছে কি, ট্রাপিজিয়ামের শর্ত হচ্ছে যে কোনো দুইটা বাহু সমান্তরাল হইলেই ট্রাপিজিয়াম। কারণ এ বাহু সমান্তরাল, যে কোনো দুইটা বাহু সমান্তরাল হইলেই ট্রাপিজিয়াম। তাহলে আয়তক্ষেত্র এক ধরনের ট্রাপিজিয়াম, তারপর হচ্ছে সামান্তরিক এক ধরনের ট্রাপিজিয়াম, বর্গক্ষেত্র এক ধরনের ট্রাপিজিয়াম, ঠিক আছে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের যেটা লাগে, সমান্তরাল বাহুগুলার আহ, দৈর্ঘ্য জানতে হয় এবং ওদের মধ্যবর্তী লম্ব উচ্চতা জানতে হয়। যেমন এখানে একটা সমান্তরাল বাহু এ এবং বি এবং এদের লম্ব উচ্চতা হচ্ছে এইচ, তাহলে ক্ষেত্রফল এই যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব উচ্চতা। তো আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রকে ট্রাপিজিয়াম ধরে আমাদের গ্যাঞ্জাম করা লাগে না, আমাদের সহজ সূত্রই আমাদের জানা আছে। তো ট্রাপিজিয়াম ম্যাক্সিমাম টাইম এই শেপের দেয়া থাকে, বা আরেকটা দেয়া থাকে হচ্ছে কেমন, ধরেন এই শেপেরও দেয়া থাকে ম্যাক্সিমাম টাইম, হ্যাঁ। তো এটা এ, এটা বি, এটা ধরলাম ওদের লম্ব উচ্চতা ধরলাম এইচ, তখন এই ক্ষেত্রফল ওইটাই হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু লম্ব উচ্চতা, ঠিক আছে? এতটুকুই হচ্ছে আমাদের কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ, এর বাইরে চতুর্ভুজ নিয়ে আসলে খুব বেশি জ্ঞানজাম নাই। আমরা চলে যাই বৃত্তে। বৃত্ত আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। গিভ মি আ মিনিট, আমি একটু একটু ফ্রেশ হয়ে আসি, হ্যাঁ। ওকে, সো বৃত্ত শুরু করি আমরা। বৃত্ত ইম্পর্টেন্ট, আমরা একটু বৃত্ত বুঝি। যেমন এই ডায়াগ্রামটা, তো এখানে যেটা দেয়া আছে সেটা, তো আমরা একটু দেখি যে এই বৃত্তের মধ্যে এটা তো কেন্দ্র জানি, এটা হচ্ছে পুরো একটা বৃত্ত, পুরা যে পথ, যে পথ ধরে বৃত্ত হাঁটে বা একটা দুটি বৃত্তাকার রাস্তা হয়, তাহলে এটা হচ্ছে মূলত ওই রাস্তার দৈর্ঘ্যটা, ঠিক আছে, যেটাকে আমরা বলি বৃত্তের পরিধি বা পরিসীমা। এটা কেন্দ্র, কেন্দ্র দিয়ে যে রেখাটা বৃত্তের উভয় পাশে ছেদ করে, এটা এরকম হতে পারে বা এরকম হতে পারে, তাকে বলি আমরা ব্যাস। তাহলে ব্যাস মূলত কাজ কি, ব্যাস হচ্ছে বৃত্তকে অর্ধেক করে, ব্যাস হচ্ছে বৃত্তকে অর্ধেক করে। আচ্ছা, এবার আসেন ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে
ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে এই যে দূরত্বটা, একেই আমরা বলি ব্যাসার্ধ। ঠিক আছে। আর জ্যা কি? জ্যা হচ্ছে কেন্দ্র বাদে যদি একটা সরলরেখার বৃত্তের যে কোনো দুইটা পাশকে টাচ করে তাকে বলি আমরা জ্যা। এটা একটা জ্যা হতে পারে, এটা একটা জ্যা হতে পারে, এটা একটা জ্যা হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের জ্যা। আচ্ছা, এগুলো একটু আমরা বুঝলাম। এখন আমাদের এগুলো নিয়ে কি কি লাগবে, কি কি জিনিস লাগবে, ওটা একটু আমরা একটা একটা করে বুঝি। ফর এক্সাম্পল ধরেন এই একটা বৃত্ত, কয়েকটা বৃত্ত আঁকা লাগবে আমাদের একসাথে আঁকি। ওকে, একটা হচ্ছে যে এই যে জ্যাটা আঁকলাম, জ্যা দিয়ে একটা কোশ্চেন আমাদের খুব কাজে দেয়। এটা হচ্ছে কেন্দ্র থেকে যদি জ্যার উপর আপনি লম্ব টান, এই যে একটা লম্ব টানলেন, কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব টানলে এই লম্বটা জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। মানে এটা যদি এ, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে আমি যদি কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব টানি, তাহলে আমি বলতে পারি এসি আর বিসি হচ্ছে সমান সমান। এটা গেলো একটা। আবার অনুরূপভাবে কি বলা যায়, ধরেন এটা একটা জ্যা, আপনি জ্যার মধ্যবিন্দু জানেন, জ্যার মধ্যবিন্দু আর কেন্দ্র যদি যোগ করি, তাহলে যেটা পাবো, যে রেখাটা পাবো, এই রেখাটা অবশ্যই জ্যার উপর লম্ব হবে। তাহলে দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে অর্ধেক করে, আবার হচ্ছে জ্যার মধ্যবিন্দু এবং কেন্দ্রে যোগ করলে যে রেখাটা পাওয়া যায় এটা জ্যার উপর লম্ব হয়। দুই ভাবেই বলা যায়। এটা আমাদের কেন কাজে দেয় দেখেন। তাহলে এই যে লম্বটা হইলো না, যদি আমরা এটা যোগ করে একটা ত্রিভুজ পেয়ে যাই, এই ত্রিভুজটা কি ত্রিভুজ? এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর। ঠিক আছে। এখানে সমকোণী ত্রিভুজের মধ্যে ব্যাসার্ধ আর, এটাকে আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে এই দুইটার মধ্যে যদি যে কোনো একটা জানি আরেকটা বের করতে পারি। এভাবে কিছু অঙ্ক আমাদের আসে, তখন আমাদের এই থিওরামটা বেশ কাজে দিবে। আরেকটা হচ্ছে কি স্পর্শক। ধরেন যে এখানে একটা বিন্দু দিলাম, এই বিন্দুতে একটা স্পর্শক আঁকা যাবে, এটা হচ্ছে একটা স্পর্শক। তো থিওরাম বলে কি, স্পর্শ বিন্দুর সাথে যদি কেন্দ্র যোগ করা হয়, যে রেখাটা পাওয়া যায়, এই যে একটা রেখা পেলাম, এই রেখাটা, এগুলো মুছে দেই, এই যে রেখাটা, এই স্পর্শ বিন্দুর সাথে যোগ করলে এই যে যে রেখাটা যোগ করলাম, এটা হচ্ছে স্পর্শকের উপর লম্ব। এবং একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকা যায়, এর বেশি স্পর্শক আঁকা যায় না। যেহেতু লম্ব, তাহলে আমি যদি যোগ করি এখানে, তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাব। যদি সমকোণী ত্রিভুজ পাই, সেখানে আমরা কি করতে পারবো, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারবো। এটা আমরা জানি। এটা আমাদের প্রায় কাজে লাগে, বা প্রায় বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন অঙ্ক এরকম আসে। এটা একটু আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে যদি আমরা আসি যে আরেকটা জিনিস আমাদের খুব কাজে দিবে। ধরেন এটা হচ্ছে কেন্দ্র, এই বৃত্তের মধ্যে যে কোনো একটা অংশ, এই অংশকে বলা হয় বৃত্তচাপ। এটাকে বলা হয় বৃত্তচাপ। বৃত্তচাপ আহ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে, বৃত্তচাপ থেকে এই যে কেন্দ্রটা বৃত্তচাপের দিকে, আমি আবারও বলতেছি চাপের দিকে, আমি কিন্তু যদি এ বি নাম দিই, আমি এটাকেও চাপ কল্পনা করতে পারি, আবার পিছনে এটা পুরাটাকেও করতে পারি। ঠিক আছে। তো ধরেন যে আমি শুধু এটাকে চাপ কল্পনা করলাম, তাহলে কেন্দ্র থেকে চাপের দিকে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলে কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এবং একই চাপের উপর দণ্ডায়মান অনেকগুলো বৃত্তস্থ কোণ হতে পারে। ধরেন সেম চাপটা আমি এখানে টানলাম এ এবং বি, তাহলে এই চাপ থেকে বৃত্তের অন্যান্য বিন্দুতে যে কোণগুলো আঁকে, যেমন এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ, অনেকগুলো বৃত্তস্থ কোণ আঁকা যায়। ঠিক আছে। তো থিওরাম বা উপপাদ্য বলে একই চাপের উপর দণ্ডায়মান প্রত্যেকটা বৃত্তস্থ কোণ সমান, মানে এই তিনটা কোণ প্রত্যেকটা সমান। আচ্ছা, আরেকটা কি বলে, আরেকটা বলে হচ্ছে যে এই চাপের উপর দণ্ডায়মান যদি একটা কেন্দ্রস্থ কোণ থাকে, এবং একই চাপের উপর যদি একটা বৃত্তস্থ কোণ আঁকা হয়, তাহলে কেন্দ্রস্থ কোণটার বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে এটা যদি হয় 30 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। আর এটা যদি 30 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণ 30 ডিগ্রি হবে। ক্লিয়ার সবাই?
আই গেস ক্লিয়ার। এখন যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণ মানে কি এটা একটু বুঝি আমরা। অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে, আমরা একটা ডিপ কালার নেই, ধরেন এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত। মানে হচ্ছে আমি এই চাপটা নিলাম, আমার এখন এই বিটা বড় হইতে হইতে এখানে এ এখানে বি, অর্ধেক বৃত্ত নিলাম। তাহলে অর্ধবৃত্ত যদি হয়, তো আমরা জানি এই বৃত্তের ক্ষেত্রে আমার কেন্দ্রস্থ কোণ কি বলেন তো, এটাই পুরোটাই আমার কেন্দ্রস্থ কোণ চাপের দিকে। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? পুরো বৃত্ত যদি 180 ডিগ্রি হয়, এটা 360 হয়, এটা হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন এই দুটো বিন্দু থেকে বৃত্ত চাপের উপর যে কোণই আঁকি না কেন, ধরুন এটা একটা কোণ আঁকলাম, সিমিলারলি এটা একটা কোণ আঁকলাম, অনেকগুলো কোণ আঁকতে পারি আমরা, তাই না? তাহলে এমনি তো আমরা বলতাম যে কোনো চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের অন্য বিন্দুগুলোতে যে কোণগুলো হইতো ওগুলোকে বলতাম আমরা বৃত্তস্থ কোণ, এগুলোকে বলতাম বৃত্তস্থ কোণ। এখনো বৃত্তস্থ কোণ বলবো, কিন্তু এখন যেহেতু সে অর্ধেক বৃত্ত নিয়ে আঁকতেছে, এখন তাকে বলবো অর্ধবৃত্তস্থ কোণ। কি বলবো? অর্ধবৃত্তস্থ কোণ। তো যেহেতু কেন্দ্রস্থ কোণ 160 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এটা আমাদের প্রায় কাজে লাগে। তো কি কাজে লাগে? যে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এই জিনিসটা প্রায় আমাদের কাজে লাগে এবং এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি আমরা মাথায় রাখবো। এটা গেল। আরেকটা জিনিস আমাদের কাজে লাগে, যে সেক্টর এবং আর্ক। যেটা বৃত্তচাপ ওটাকেই বলে হচ্ছে আর্ক। সেক্টর জিনিসটা কি? তো ধরেন এটা কেন্দ্র, এটা হচ্ছে আমার বৃত্তচাপ এ বি। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আর হলে এই যে পুরো দৈর্ঘ্যটা, মানে এই যে পুরো বৃত্তচাপের যে বৃত্তের পরিধি, পরিধিটা কত বলেন তো? টোয়াইস পাই আর। ঠিক আছে। তাহলে এখন আমরা এই টোয়াইস পাই আর পরিধি কত ডিগ্রির জন্য? এটা হচ্ছে মূলত 360 ডিগ্রির জন্য, কারণ এই পুরো বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে। তো এখন আপনি যদি জানেন যে এই যে আরেকটা, এটা যদি আপনি জানেন যে ফর এক্সাম্পল 30 ডিগ্রি, তাহলে আমি একটু ফোনটা পিক করতে হবে, অফিসের ফোন।
আচ্ছা, তো যেটা বলছিলাম যে পরিধি যদি 2 পাই আর হয়, এটা হচ্ছে 360 ডিগ্রির জন্য, হ্যাঁ। তাহলে এই অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রির জন্য এই পরিধিটা কত হবে, মানে হচ্ছে অ্যাঙ্গেলের রেশিও অনুসারে পরিধি এবং ক্ষেত্রফল চেঞ্জ হয়। তাহলে 360 ডিগ্রির জন্য 2 পাই আর, 1 ডিগ্রির জন্য কত, 30 ডিগ্রির জন্য কত, এভাবে করলে আমরা পেয়ে যাব এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা পাবো হচ্ছে, একটু করে অঙ্ক দেখবো আমরা, 30/360 × 2 পাই আর। সিমিলারলি ধরেন এই যে একটা কেন্দ্র, এটা একটা ধরেন এ বি হচ্ছে একটা আর্ক। তাহলে এই আর্ক দিয়ে যে সেক্টরটা হয়, এই যে ক্ষেত্রফল বা যে সেক্টরটা হয়, এই ক্ষেত্রফল বা সেক্টরটা বের করতে বলবে আপনাকে। তো আমরা জানি যে পুরোটা বা 360 ডিগ্রি ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে এই যে 30 ডিগ্রি, 30 ডিগ্রির জন্য এই যে ক্ষেত্রফলটা কত, এটাও সেম শিট, যে 30/360 × πr²। ঠিক আছে, মানে হচ্ছে অ্যাঙ্গেলের রেশিও দিয়ে আমরা যেটা করতে পারি যে আর্কের বা বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে পারি, আবার ক্ষেত্রফলও বের করতে পারি। এই যা যা বললাম এগুলোই হচ্ছে আমাদের বৃত্তের কনসেপ্ট, আর কিছু নাই। চলেন আমরা প্রবলেম সলভিং এ চলে যাই। আই গেস এই কনসেপ্ট গুলো তারপরে কোনো প্রবলেম নাই আর কি, হ্যাঁ। বাদ বাকি এটা হচ্ছে আমরা এখন অঙ্ক করতে করতে দেখবো। ভালো লেকচার, একটু মনোযোগ দেন। হ্যাঁ, এটা লেকচারটা ভালো। ঠিক আছে, আমরা হচ্ছে লেকচার 11 108। আই গেস দেখতে পাচ্ছেন, আমরা শুরু করি প্রবলেম একটা একটা করে। এই অঙ্কটা কি বলছে একটু দেখি। মিস্টার মাইমুনি ইজ আ ভেজিটেবল ফার্মার, হিজ নেইবার্স গো, এটা হবে গট, এটা অনেকবার বলছে কারেকশন করার জন্য, কারেকশন করাই হয় না। হি নেইবার্স গট regularly enter his village garden and destroys his vegetables. আচ্ছা, to protect his vegetables, Mr. Maimoni wants to put up fencing around the three sides of his rectangular yard and leave a side of 20 feet unfenced. That side is facing the canal and needs to fence. খুবই সহজ, একটা রেক্টেঙ্গুলার এরকম বাগান ধরেন। তো এই রেক্টেঙ্গুলার বাগানটা তিন পাশে হচ্ছে যে সে বেড়ি দিবে, এই পাশটা হচ্ছে খালি, কারণ এদিকে হচ্ছে যে ওই যে ক্যানাল বা যেটা বলেন ওইটা আছে, এদিকে আসলে তার পানি দেয়া লাগে। তো যেটা খালি, এটার দৈর্ঘ্যটা হচ্ছে 20। যেহেতু রেক্টেঙ্গুলার, এটা যদি 20 হয়, এটাও হবে 20, এবং এর দৈর্ঘ্য এটা হচ্ছে এক্স, তাহলে এটাও এক্স। তাহলে এই যে এরিয়া, এরিয়া হচ্ছে কত, 20x। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এই যে 20x সমান সমান দেয়া আছে কত, 680। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে কত, 34। তাহলে এই বাহুটা 34, এই বাহুটা 34, আমরা পেয়ে গেলাম। এখন আপনাকে বলছে কতটুকু এরিয়া তার ফেন্সিং করা লাগবে। তাহলে তার ফেন্সিং করা লাগবে এই যে 34 যোগ 20, মানে হচ্ছে 54, যোগ 30, 84 প্লাস 4, 88। তাহলে অ্যান্সার হচ্ছে 88। 88 ফিট, 88 ফিট দৈর্ঘ্য তার আসলে ফেন্সিং করা লাগবে। খুবই সহজ। তারপরে এটা আমরা একটু মুখোমুখি করতে পারি, জাস্ট ধরাই দিই। The difference between the length and breadth of a rectangle is 23. এটা হচ্ছে লেংথ, এটা হচ্ছে ব্রেডথ। তো a মাইনাস বি দেয়া আছে 23, and perimeter 206, the 2 into a plus b, 206। তাহলে a plus b equals to 103, আর 2a equals to হচ্ছে 126, a equals to 63, so b equals to হবে কত, 40। আপনাকে এরিয়া বের করতে বলছে,
424 240 3 4 252, সো 2520। অ্যান্সার ডি ঢাকা। খুবই সহজ অঙ্ক, হ্যাঁ এগুলো আসবে, এগুলো কিন্তু আসে। জ্যামিতি কিন্তু সহজই দেয়, হ্যাঁ কিন্তু আমরা ভয় করি না দেখে পারি না আর কি, এগুলা পারতে হবে। এটা সহজ, এগুলো বাসায় ট্রাই করবেন। এটা একটু দেখি আমরা, এগুলা প্রায় আসে যে দৈর্ঘ্য এত পার্সেন্ট কমছে, প্রস্থ এত পার্সেন্ট বাড়ছে, আলটিমেটলি এরিয়া কত পার্সেন্ট বাড়ছে অথবা কমছে। হ্যাঁ, এই যেটা ধরেন লেংথ দেয়া আছে, তো লেংথ ধরলাম আমরা 100, তারপরে এটা ধরলাম সে 50, চাইলে 100 ধরতো, 100 ধরে করলে হয় একই কথা, 50 ধরলাম সে। তাহলে এখন এরিয়া কত? এখন এরিয়া হচ্ছে 5000। নিউলি কি বলছে? নিউলি বলছে লেংথ ইনক্রিজ বাই 30%, তাহলে এটা হয়ে যাবে 130। এটা 30% কমছে, সো 50-এ 30% কত? 15 কমছে, এটা হয়ে যাবে 35। তাহলে আলটিমেটলি এটা কত হবে? 35। তো যেটা করতে পারি আমরা, 35 × 13, এটা একটু লম্বা চড়া গুণ করতে হবে আপনাকে, অনেকভাবে করা যায়। যেটা আমরা ধরেন এমনিতে যদি দেখি আর কি, 35 × 13 455, 4550। তাহলে এটা ছিল 5000, এটা 4550, কত কমলো? ডিফারেন্স কত? 450। তাহলে 450 ডিফারেন্স 5000-এর মধ্যে, 100-এর মধ্যে কত? এটাকে 2 দিয়ে গুণ দেন, এটাকে 2 দিয়ে গুণ দেন, তাহলে এটা হয়ে যাবে 900, 10,000 × 100, তাহলে 9%। 9% এরিয়া কমে গেছে। ঠিক আছে, আপনি চাইলে এই দুইটা 100 ধরতে পারেন, কারণ বর্গক্ষেত্র হচ্ছে এক ধরনের আয়তক্ষেত্র। ঠিক আছে, চাইলে দুইটাই ধরতে পারেন, কারণ বর্গক্ষেত্র এক ধরনের আয়তক্ষেত্র, দুইটা ধরেও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি আমরা দেখি, এগুলো সেম, তার প্রয়োজন নাই। এটা একটু দেখা যায়, একটু দেখতে পারি আমরা চাইলে। Which of the following represents the length of length of the diagonal D of a square with area A? IB এর আসা অঙ্ক তো, ধরেন একটা স্কোয়ার, স্কোয়ার, এটা হচ্ছে ডায়াগোনালটা, এটা বলা আছে হচ্ছে ডি। ডি, আমি ধরলাম এটার একটা বাহু হচ্ছে পি, এই বাহুটাও পি, সবগুলা বাহু পি। তো সবগুলা বাহু যদি পি হয়, তাহলে কর্ণ হবে কত? √2p, তাই না? আমরা পড়ছিলাম, পড়ছিলাম না? আচ্ছা, তো এখন বলা আছে এটা যে ক্ষেত্রফল, এরিয়া, এরিয়া হচ্ছে পি স্কোয়ার। এই পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে পি ইকুয়াল টু কত? √2a। তাহলে ডায়াগোনাল ডি ইকুয়াল টু কত? √2p, √2 ইন্টু √a, তাহলে √2a। অ্যান্সার বি বাংলাদেশ হবে, রুট টেক রুট পুরোটা আসবে আর কি, হ্যাঁ এরকম পুরোটা আসবে। আশা করি বুঝতে পারছেন। পি 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 স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা অলরেডি বলছিলাম যে আমরা সমান্তরাল বাহুগুলো একটা দৈর্ঘ্য জানি 12, লম্ব উচ্চতা জানি হচ্ছে 5, তাহলে এরিয়া হবে কত? সমান্তরাল বাহুগুলোর যে কোনো একটা দৈর্ঘ্য ইন্টু লম্ব উচ্চতা 5, তাহলে 60। এটা আমরা পড়ছিলাম। দেন চলে আসি বৃত্তে। বৃত্তের জন্য যে রিলেভেন্ট থিওরি গুলো, এগুলো পড়ছি আমরা, জ্যায়ের থিওরি পড়লাম, কেন্দ্রস্থ কোণ পড়লাম, বৃত্তস্থ কোণ পড়লাম, এগুলো সবগুলাই লাগবে।
তো আমরা একটু একটু ক্লিয়ারলি দেখতে হবে আর কি ব্যাপারগুলো। আচ্ছা, চলেন আমরা শুরু করি। প্রথমত এই অঙ্কটা আমরা জ্যার একটা কনসেপ্ট বলছিলাম, মনে আছে কিনা? যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা একটা। অথবা উল্টো করে বলা যায় যে জ্যায়ের মধ্যবিন্দু আর কেন্দ্রের সংযোজক সরলরেখা কেন্দ্রের ইয়ার উপর ওই জ্যায়ের উপর লম্ব হয়। ঠিক আছে, এই অঙ্কটা ভালো। এই এই কনসেপ্টটা দিয়ে প্রায় ম্যাথ আসে, অনেক চাকরির পরীক্ষায় দেখবেন যে কনসেপ্ট দিয়ে ম্যাথ আসছে। ইন দ্য ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ওসি ইজ পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব টু এবি অ্যান্ড ইজ 2 সেন্টিমিটার লেস দেন অফ এসি। তাহলে এসি যদি এক্স হয়, এই যে ওসি এটা হবে x-2। এবং এই সার্কেলের যে ডায়ামিটার মানে ব্যাস, মানে কেন্দ্র থেকে শুরু করলে এই যে ডায়ামিটার, এই ডায়ামিটার হচ্ছে কত? এটা হচ্ছে 20। ডায়ামিটার যদি 20 হয় তাহলে এই যে রেডিয়াস এটা হবে 10, তাহলে এটা হচ্ছে 10। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল বস, তাই না? আমরা পড়েছিলাম এই যেটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটার রেডিয়াস হচ্ছে 10, এটা 90, এটা এক্স হল, এটা হচ্ছে x-2। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করা যায়, x² x-2 স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার, তাই না? তো একটা তো আমরা মিডল টার্ম করে করতে পারি, আরেকটা আমরা কেমনে করতে পারি কে বলতে পারবে? আমরা ট্রায়ও দিয়ে করতে পারি। এই দুটা ট্রায়ও কি হবে কে বলতে পারবে বলেন তো? কত কত স্কোয়ার করলে 10 হয়? কত স্কোয়ার প্লাস কত স্কোয়ার করলে 10 হয়? भैया 6 स्क्वायर और 8 स्क्वायर। ভেরি গুড, 6, 8, 10। আমরা পড়ছিলাম যে দুইটা লেগ, একটা 6 একটা 8 হলে আর আরেকটা হবে 10। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স হচ্ছে কত? 8। এক্স হচ্ছে কত? 8। তাহলে এই বাহুটা হচ্ছে 8, তাহলে এ বি পুরোটা হচ্ছে কি তার দ্বিগুণ, তাহলে 16। তো আপনাকে বের করতে বলছে লেংথ অফ এবি, যেটা এখানে অপশনে নাই, অ্যান্সার হচ্ছে নান অফ দিস। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এই ম্যাথটা দেখতে পারি আমরা চাইলে, একটা বৃত্ত স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড, মানে এর ভিতরে একটা বৃত্ত স্কোয়ার অন্তর্লিখিত। এই যে অন্তর্লিখিত স্কোয়ার মানে সবগুলা বাহু সমান, এটা হচ্ছে এ, এটা এ, এটা এ, এটা এ, এটা হচ্ছে কর্ণ। তাহলে খেয়াল করেন এই যে স্কোয়ারের যে কর্ণটা, এই কর্ণ কিন্তু বৃত্তের ব্যাস, তাই না? তো বলা আছে এই বৃত্তের রেডিয়াস হচ্ছে আর। এর মানে এখান থেকে শুরু করে এই যে দৈর্ঘ্যটা হচ্ছে আর, বৃত্তের রেডিয়াস আর, তাহলে এটা হচ্ছে আর। তাহলে স্কোয়ারের যদি একটা বাহু এ হয় তাহলে ডায়াগোনাল কত হবে বলেন তো? √2a, তাই না? এই যে ডায়াগোনাল √2a, এটা ইকুয়ালস টু হচ্ছে কত? 2r, মানে পুরো বৃত্তের ব্যাস। তাহলে আমি এখান থেকে বৃত্তের এক বাহু পেয়ে যাই এ, এ হচ্ছে 2r/√2। তাহলে এ হচ্ছে বৃত্তের এক বাহু, তাহলে এটা এরিয়া কত হবে? এরিয়া হচ্ছে a স্কোয়ার 2r/√2 হোল স্কোয়ার। 4r² / 2 কাটাকাটি করলে 2r²। অ্যান্সার হচ্ছে ডি, ঢাকা। আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, এগুলো কিন্তু আসে, বারবার করে বলছি এগুলো কিন্তু আসে। এটা একটা ভালো ম্যাথ, এটা আমরা দেখতে পারি। ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। বিএসি, কোন বিএসি ইকুয়াল টু হচ্ছে 55। এর মানে হচ্ছে এই যে কোণটা, এটা হচ্ছে 55। আপনাকে এই কোণটা বের করতে বলা হয়েছে। দেখেন এই যে বিসি চাপ, এই বিসি চাপের উপর দণ্ডায়মান এটা একটা বৃত্তস্থ কোণ, তাই না বস? দেখেন তো, এই যে এটা বৃত্তস্থ কোণ। আমরা জানি যে একটা চাপের দুইটা বিন্দু থেকে বৃত্তের উপর যে কোণটা আঁকা হয় তাকে বলি আমরা বৃত্তস্থ কোণ। এটা যদি বৃত্তস্থ কোণ হয় একই চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটার মান কত হবে? তার ডাবল, 110। আচ্ছা, এটা যদি 110 হয়, ধরলাম এই অ্যাঙ্গেলটা এক্স। দেখেন এটাও বৃত্তের ব্যাসার্ধ,
এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাই না? যে ওবি ইকুয়ালস টু ওসি ইকুয়ালস টু আর, দুটাই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, তাহলে এটা যদি এক্স হয় এটা হবে এক্স, তাই না? তাহলে এটা যদি 110 হয় তাহলে বাকি দুটা কোণ মিলে কত হবে বলেন? 70। তাহলে 70 ইকুয়ালস টু হচ্ছে কত? বাকি দুইটা কোণ এক্স প্লাস এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু কত? 35। অ্যান্সার সি, কানাডা। আশা করি বুঝতে পেরেছেন। এই টাইপের ম্যাথ কিন্তু আইবিএ তে দেয়, বারবার করে বলছি, এই টাইপের ম্যাথ আইবিএ দেয়, আইবিএ ফেভারিট, এবং এসব টাইপের ম্যাথ পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে আমরা একটু কেয়ারফুল থাকবো। ওকে, আচ্ছা, এটা একটু দেখি। A Taobi cow is tied on the corner of a square. একটা স্কয়ার, এই নীরব, আপনারা বুঝতে পারছেন তো না? নীরব, নীরব না আরাফাত, কি জানি ছেলেটার নাম, জি ভাইয়া। বুঝতে পারছেন তো না? আরাফাত হোসেন নীরব, জি ভাইয়া। বুঝতে পারছেন? হুম, এটা স্কয়ার, প্রতিটা দৈর্ঘ্য হচ্ছে 15, এদিকে 15, এদিকে 15, এদিকে 15, এদিকে 15। এটার এই কর্নারে একটা গরু বাঁধা আছে। হুম, তো যে গরুটা বাঁধা আছে, গরুটার যে রশিটার দৈর্ঘ্য এটা হচ্ছে ম্যাক্সিমাম 14 পর্যন্ত। 14, 14। তাহলে দেখেন এই গরুটা কিন্তু এই যে রশি দিয়ে সে এখান থেকে চাইলে এর বেশি কিন্তু সে কি করতে পারবে না, বলেন তো? এর বেশি কি সে ঘাস খাইতে পারবে? সে যদি মাঠের এই কোনায় বাঁধা থাকে সে কিন্তু শুধুমাত্র এই জায়গাটাই ঘাস খেতে পারবে, এর বেশি তো পারবে না, তাই না? তাহলে এই জায়গাটা হচ্ছে সে কতটুকু গেজ করতে পারে বা ঘাস খেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। আপনাকে বলছে কতটুকু ঘাস খাইতে পারে আর কতটুকু পারে না। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি পড়ছিলাম, যে একটা বৃত্ত যদি হয়, এরকম বৃত্তচাপ যদি হয়, বৃত্তচাপের মধ্যে যদি আমি এই কেন্দ্রস্থ কোণটা জানি, তাহলে ওই অ্যাঙ্গেলের সাথে পুরাটার রেশিও করে আমরা এই সেক্টরটা, এই সেক্টর অথবা এই যে বৃত্তাংশের ক্ষেত্রফলটা বের করতে পারি, তাই না? তো আমরা জানি 360 ডিগ্রির জন্য, মানে এই পুরাটা 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাহলে 90 ডিগ্রির জন্য কত হবে? এই যে 90/360 ইন্টু পাই আর স্কোয়ার। লজিক্যালি বলতে পারি আমরা 90/360 মানে হচ্ছে একটা বৃত্তের 4/1 ভাগ, এভাবে বলতে পারি। সো 1/4, পায়ের মান 22/7, এখানে 14 ইন্টু 14, যেহেতু আর মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14, এটা 14 না, তাহলে এটা হচ্ছে 14 আর কি। হ্যাঁ, এটাকে আমরা একটা বৃত্তের মতো কল্পনা করতে পারি। এইভাবে দেখেন, এই যে একটা বৃত্ত যদি ডট ডট করে আঁকি, এই যে একটা বৃত্ত যদি কল্পনা করি, এই বৃত্তের 4/1 ভাগ, ঠিক আছে? সো এটা হচ্ছে কত? 2, এটা আসবে 2, এটা আসবে কত? 7। তাহলে 7 ইন্টু 22, সো 7 11 77, 77 গুণ হচ্ছে 154, 154। তাহলে 154 হচ্ছে সে কি করতে পারে, 154 হচ্ছে সে গেজ করতে পারে বা ঘাস খাইতে পারে। তো বলছে কতটুকু পারে না, পুরোটা হচ্ছে 15 স্কোয়ার, এখান থেকে 154 বাদ দিয়ে দেন, 225 মাইনাস 1554 ইকুয়ালস টু 71। তাহলে এটা সে গেজ করতে পারে না, অ্যান্সার হচ্ছে ডি, ঢাকা। আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে, এটা তো ইজি বস। ও ইজ দ্য সার্কেল, এটা পারপেন্ডিকুলার, তো এরিয়া বলা আছে 32। এটা যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, এটার বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব উচ্চতা সমান সমান 32। তাহলে আর স্কোয়ার সমান 64, আর এক্স হচ্ছে 8। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, 64 পাই আর কি। হ্যাঁ, এই যে সি, এটা একটু দেখতে পারি আমরা। বলা আছে এই যে একটা বৃত্ত, এই বৃত্তে যে রেডিয়াস, এটাও রেডিয়াস আবার এটাও রেডিয়াস, তাই না? এই রেডিয়াস বলা আছে √7, তাহলে এটাও √7 বস, তাই না? তাহলে এই যে পুরা দৈর্ঘ্যটা, এই যে পুরা বিডিটা, এই বিডি হচ্ছে মূলত বৃত্তের ব্যাস। এটা হচ্ছে বৃত্তের ব্যাস, যেটাকে আমরা বলি ডায়া। তো বৃত্তের ব্যাস যদি ডায়ামিটার হয়, তাহলে বৃত্তের ব্যাসের মান কত? 2√7। এখানে এই সূত্র ইউজ করে যদি বিডি জানি, আমরা এবি বের করতে পারি, কারণ এবি হচ্ছে কত? 3/2 বিডি।
3/2, বিডি এর মান হচ্ছে 2√7, 2 কাটাকাটি, তাহলে 3√7। তাহলে এই যে বিটা এটা হচ্ছে 3√7। তাহলে রেক্টেঙ্গেলের এরিয়া কত? আর এ ধরলাম যে এরিয়া অফ রেক্টেঙ্গেল কি, বা এরিয়া অফ রেক্টেঙ্গুলার আর। এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 2√7 ইন্টু 3√7, 42। তো বলছে শেডেড রিজনটা, রেক্টেঙ্গুলার এরিয়া থেকে সার্কেল এরিয়া বাদ দিতে হবে। সার্কেল এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, 7 পাই। তাহলে শেডেডটা কত হবে? এই যে রেক্টেঙ্গুলার এরিয়া মাইনাস এটা। তাহলে অ্যান্সার হচ্ছে এ আমেরিকা। আমরা আশা করি বুঝতে পেরেছি তো? হ্যাঁ ক্লাস, বুঝতে পেরেছি। আচ্ছা, ভাইয়া এটা একটু দেখি আমরা। এটা একটু ভালো অঙ্ক, এটা অনেকগুলা পরীক্ষা এসছে, বিসিএস প্রিলিমিনারিতে মনে হয় এসছে কয়েকবার। এতগুলো ব্ল্যাঙ্ক সাইড কেন এখানে? ওদের কোর্স কিন্তু শেষের দিকে, হ্যাঁ ক্লাস টাস করেন, বা যারা করছেন দেখেন, প্রবলেম টবলেম পেলে আমাদেরকে বলবেন। হ্যাঁ ঠিক আছে, আমাদের রিভিউ ক্লাসগুলো আছে, রিভিউ ক্লাসগুলোতে আসবেন। ওকে, যারা ম্যাথে একটু দুর্বল তারা রেগুলার ক্লাস টাস করবেন, রিডিং পড়বেন বেশি বেশি। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছি আমরা, আশা করি, তাই না? স্লাইড তো বলা আছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল মানে কি বলেন তো? সমবাহু ত্রিভুজ, চারটা বাহুই সমান সমবাহু ত্রিভুজ বৃত্তের মধ্যে অন্তর্গত। ধরলাম এই বৃত্তের কেন্দ্রটা ধরেন এই জায়গায়। তো একটা থিওরাম আছে, থিওরামটা হচ্ছে যে যদি কোনো ত্রিভুজ যদি বৃত্তের মধ্যে অন্তর্ভুক্ত হয় বা ইনস্ক্রাইবড হয়, তখন ওই যে ত্রিভুজের মধ্যমাটা কেন্দ্রে কিন্তু বিভক্ত হয়, এটা কিন্তু ইকুয়ালি বিভক্ত হয় না। তো থিওরামটা হচ্ছে যে মধ্যমাটা কেন্দ্রতে 2:1 অনুপাতে বিভক্ত হয়। মানে কেন্দ্র থেকে এই যে বড় অংশটা, এটা যদি 2 হয়, ছোট অংশটা হবে 1। এটা যদি হয় ধরেন 4, এটা হবে কত? 2। এটা যদি হয় 6, এটা হবে 3। আশা করি বুঝতে পারছি। তাহলে ত্রিভুজের মধ্যমা কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়, এটা হচ্ছে একটা আলাপ। এটা আমরা এটা বুঝলাম। এখন দেখেন, যেহেতু সমবাহু ত্রিভুজ, সবগুলা কোণই সমান, আমার তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা লাগবে। তাহলে আমার মূলত হচ্ছে ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য জানা লাগবে। ধরলাম এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত? √3/4 a², তাই না? এই দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। এই দৈর্ঘ্য তো আমি জানি না বাপু, আমি কি জানি? আমি জানি বৃত্তের রেডিয়াস। তাহলে এটাই তো বৃত্তের রেডিয়াস, তাই না? এটার বৃত্তের রেডিয়াস, এটার বৃত্তের রেডিয়াস, এটার বৃত্তের রেডিয়াস, তাই না? বৃত্তের রেডিয়াস দেয়া আছে কত? 2। তাহলে এটা যদি 2 হয়, তাহলে এই যে কেন্দ্র থেকে উপরের দিকে যে অংশটা, এটাও হবে 2। এটা যদি 2 হয়, তাহলে কেন্দ্র থেকে ত্রিভুজের ভূমি পর্যন্ত বাকি অংশটা কত হবে? 1। তাহলে ওখান থেকে পেয়ে গেলাম আমি যে আমার এই ত্রিভুজের যে মধ্যমা, এই মধ্যমার দৈর্ঘ্য কত পাইলাম বলেন তো? 3। দৈর্ঘ্য পেয়ে গেলাম হচ্ছে 3। খুব মনোযোগ দিয়ে বোঝেন। তো আমরা গতকালই পড়ছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যাহাই মধ্যমা তাহাই লম্ব, তাই না? তাহলে এটা হচ্ছে মধ্যমা, এটাই লম্ব, কারণ সমবাহু ত্রিভুজে সবগুলা বাহু হচ্ছে সমান, সবগুলা কোণও সমান। তাহলে এই কোণটা কত? 60°। এই কোণটা 60। যেহেতু এটা মধ্যমা, মধ্যমা শীর্ষকে সমান 2 ভাগে ভাগ করে, এর মানে হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে কত? 30°। ওকে, তাহলে এখন দেখেন, এই যে অর্ধেক, এই অর্ধেককে আমরা একটু আলাদা করে রিকগনাইজ করতে পারি।
কিভাবে রিকগনাইজ করতে পারি দেখেন, এই যে অর্ধেক আমার যে ত্রিভুজটা, এই অর্ধেক ত্রিভুজের মধ্যে আমি জানি আমার এই লম্বটা, এই লম্ব পুরাটা হচ্ছে কত, 3, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে 60। তাহলে গতকালই আমরা পড়েছিলাম 30, 60, 90, তাই না? পড়েছিলাম না? নীরব, বলেন পড়েছিলাম কিনা? পড়েছিলাম। এটা যদি হয় 30, এটা যদি হয় 60, এটা হবে কত, 90। ঠিক আছে? তো গতকালই পড়েছিলাম 30, 60, 90। 30-র অপোজিটটা যদি এক্স হয়, 90-র অপোজিটটা হবে 2x, 60-র অপোজিটটা হবে √3x। তাহলে এই যে √3x, এটার মানে আমার দেয়া আছে কত, 3। এই যে 3 দেয়া আছে, তাই না? তাহলে এক্স কত, 3/√3 অথবা √3। তাহলে এক্স যদি √3 হয়, তাহলে এই বাহুটা কত হবে, 2x হবে 2√3। মানে আমি পেয়ে গেলাম এই বাহুটা হচ্ছে 2√3। এর মানে হচ্ছে আমার a এর মান 2√3, কারণ এটা এটা সমান, সবগুলা বাহু সমান। এটা হচ্ছে 2√3। তাহলে আমি আমার সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে, আমি ক্ষেত্রফলটা এই জায়গাটাতে বের করি, হ্যাঁ, জায়গা নাই তো। তাহলে ক্ষেত্রফল হবে √3/4, 2√3²। 4 × 3, 4, 4 চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 3√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি? এই অঙ্কটা ভালো, এটা অনেকবার আসছে, অনেক পরীক্ষায় আসছে, 43তম বিসিএস প্রিলিতে আসছে, অনেক জায়গায় আসছে। হ্যাঁ, আপনারা ওই যে আপনারা কি একটা জিনিস ঠিক কনসার্ন নাকি? অনেস্ট ফিডব্যাক দিবেন যে পিএসসি কোশ্চেন টোশ্চেন ফাঁস হচ্ছে, এটা নাকি প্যারা খাচ্ছেন কেউ? হুম, কথা বলে না তারা খাইলেও কি ভাই, না খাইলেও কি? কেন? আরে প্যারা খাইলে, অবশ্যই প্যারা খাইলে না খাইলে এটা ম্যাটার করে। এটা কথা বলি শুনুন, প্রশ্ন ফাঁস দিয়ে হয়তো প্রিলিমিনারি পাস করা যায়, বাট ধরেন একটা বিসিএস এ তো 3টা স্টেপ, প্রিলি, রিটেন, ভাইবা। সো প্রশ্ন পেয়ে বা ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে যে প্রিলি পাস করে, সে আসলে রিটেনে খুব ভালো করে, ভাইবা খুব ভালো করে ক্যাডার হবে, ভালো একটা টপ ক্যাডার পাবে, এটা আসলে মানে খুব রেয়ার আর কি। বাট অবশ্যই আই ডিসগ্রেস যে এই যে একটা অ্যাক্ট, যে প্রশ্ন ফাঁসে যে অ্যাক্ট, এটা আসলে খুবই বেদনাদায়ক। বিশেষ করে ধরেন যে সকল পরীক্ষাতে কোনো রিটেন ভাইবা নেই, ডিরেক্ট প্রিলি দিয়ে কোয়ালিফাই হয়ে যায় যেসব পরীক্ষা, সেসব ক্ষেত্রে আসলে এটা খুবই দুঃখজনক আর কি, বুঝছেন? বাট আসলে আমাদের এবার কি করার আছে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। রিটেন পর্যন্ত ফাঁস হয়েছে তো এখানে কি আর বলার। রিটেন রিটেন ফাঁস হয়েছে কে বলছে? ওখানে ওই যে ইয়াটাতে বললো প্রিলি রিটেন সহ ফাঁস হয়েছে। না, প্রিলি না দেখলাম, মনে রিটেন মনে হয় না। যে রিটেন যারা কোয়ালিফাই করে তার রিটেন কোশ্চেনের জন্য আসলে যে এগুলো ম্যাটার করে আর কি, বুঝছেন? একটা বিসিএস রিটেন দিলেই বুঝবেন যে আসলে এরকম ফাঁস হওয়া একটা দুইটা প্রশ্ন দিয়ে খুব বেশি কিছু করা যাবে, এটা আমি বিশ্বাস করি না আর কি। অনেক কিছু ম্যাটার করে, এখানে অনেক কিছু ম্যাটার করে। কারণ আমি দেখি তো, ধরেন আমার আশেপাশে মানে পোলাপাইন যারা আসছে বিভিন্ন সার্ভিসে, যারা হচ্ছে বা টপ টায়ারের ক্যাডার, যেমন আমাদের 38-এর আমার যে কলিগ ফরেন অ্যাফেয়ার্স এর আর কি, তো একটা ভাই আছে আর কি বুয়েটের, বুয়েট 10 প্লাস আইবি এর এমবিএ। হি ইজ টু গুড, টু গুড। মানে আপনি যে উনি যে কি ধরনের মেধাবী চিন্তা করতে পারবেন। আরেকজন ভাই আছে আমাদের হোস্টেলে ছিল, আহ, উনি বইয়ের ভর্তি পরীক্ষা সিএসসির 5th ছিল, 38-এ ফরেন, নামটা বললাম না আর কি, উনিও টু গুড। তো এইসব মানুষজন তো আসতেছে, ভালো ভালো মানুষজন তো আসতেছে, সো অপটিমিস্টিক থাকেন। সার্ভিসে ভালো মানুষজন আসতেছে। আমার জালালাবাদ, যে আমি কলেজে চাকরি করছি জালালাবাদ, ওইখানে ওইখানে আমি ফাইন্যান্সে একটা ভাইকে পেয়েছিলাম, অজিত। দেখবেন যে আমাদের প্রায় ক্যাপস্টোনে একটা ইয়াটি আনিছিল। এরকম আমি মেধাবী মানুষ, যারা ফাইন্যান্স বা এগুলার ভালো নলেজ রাখে, এরকম মানুষ আমি খুব কম পাইছি, খুব কম পাইছি। তো ভালো মানুষ তো আছে, তো একটা হয় এগুলো আসলে, এগুলো নিয়ে মানে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এগুলো নিয়ে মন খারাপ করে পড়াশোনা ছেড়ে দিবেন, এগুলো করতে যায়েন না আর কি। হ্যাঁ, আপনি আপনার কাজটা করে যান, আপনি আপনার এফোর্ট দিয়ে যান, আপনি সাকসেস পাবেন। আমি যখন পেট্রোবাংলার ভাই অনেকগুলো কোম্পানির ভাইবা দিচ্ছিলাম, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো পশ্চিমাঞ্চল গ্যাসে যখন ভাইবা দিলাম, তখন আমার কাছে প্রস্তাব আসছে, আমার এক রিলেটিভ, তো সেই ইউজুয়ালি এইসব চাকরি টাকরি রিটার্নে কোয়ালিফাই করে না। তো সে সামহাও কোয়ালিফাই করছে, করে বলে যে ভাই
ভাইবার জন্য চলেন, আমি ধরি কাউরে। তাই আমি বলছি দেখ, এগুলা হুদায় হুদে নিস না, কেন টাকা পয়সা দিয়ে এগুলা করবি? আজীবন একটা ইয়া থাকবে নিজের মধ্যে। আর এটা বেড়া নিজের আত্মসম্মানেও লাগে, বাট এতটুকু পড়াশোনা করে টাকা দিয়ে চাকরি নিবো, বলছে ভাই এসব চাকরি তো খুবই ভালো, 5-6 হাজার টাকা প্রফিট শেয়ার ভাই, ভাই এক বছরে এই ঘুষের টাকা উঠে যাবে। সে ট্রাইড সামহাউ মোটিভেটেড মি আর কি। এবং সে ইন্টারভিউ না করার পরও সে কিন্তু পার্সোনালি দেখা করছিল, আমাদের ওই গ্রামের এক লোক কোন সচিবের সাথে দেখা টাকা করছে। তো সচিবের ড্রাইভার আবার সামহাউ শুনতে পারছে যে, সচিব আবার খুব অনেস্ট ছিল, উনি বলছে দেখো ভালো করে ভাইবা দাও, বেস্ট অফ লাক এসে, উনি এসব আলাপ শুনেই নেই। তো ড্রাইভার তো বাকি পাইছে, ড্রাইভার তারে গুতাচ্ছে যে আমি, লাইন কাট আছে আমার কাছে। তো ওরা বলে যে আমি তো জানি আপনি আপনার ফুফাতো ভাই দুইজন আছেন আপনারা এই সেই, তো দুইজনে 12 লাখ। তো সে আবার নেগোসিয়েশনও করছে যে আমার ফুফাতো ভাইটা জানি না, আমারটা আমি জানি। তো 6 লাখ টাকা চাইছিল, সে 4 লাখ পর্যন্ত উঠছেও, বুঝছেন তো। পরে ওই মানে হয় নাই আর কি, যাই হোক। আমারও হয় নাই বেসিক্যালি, আমাকে আমি ভাইবা দিয়ে বুঝছিলাম হবে না, ভাইবাটা আমার খুবই ভালো হয়েছিল। তো স্যাররা বলছে যে তুমি এই চাকরি করবা না বাবা, দেখা যাবে ঈশ্বরদী পাবনা গিয়ে তুমি জীবনে চাকরি কিছুদিন করে ছেড়ে দিবা। তো উনি ভাবেই বলছিল যে তো তুমি এই চাকরি করবা না আমরা জানি। তো আই ট্রাই টু কনভিন্স হিম যে স্যার আমি করব, আমি তো শহর থেকে চুয়েটের মতো জায়গায় গিয়ে পড়াশোনা করেছি, এই সে অনেক কিছু বুঝাইছি আর কি। তো উনি হাসতেছিল, আমার এখনো মনে আছে ভাইবা বোর্ডে। তো হয় নাই আর কি। তো এগুলো যে মানে একদম যে ফাও তা না, বলে দেওয়ার মতো না, মানে মেনি পিপল হ্যাভ বিন ট্র্যাপড আর কি। বাট এগুলো নিয়ে আমরা প্যারা না নেই, আমরা আমাদের কাজটা করি, যে দিন শেষে দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হয়ে যাবে। আচ্ছা, আমি পড়ায় ফিরে আসি। আমি রিসেন্টলি বাখরাবাদের একটা ভাইবা দিছিলাম এডিতে। তো ওখানে আমাকে এই যে বিসিএস কেন দিই না সেটার জন্য মানে অনেক পচাইছে আমাকে সচিবে ধরে। ওরা আমলা থাকে তো মাঝে মাঝে প্রায়, এই জন্য আর কি। কোন সচিব ছিলেন, জ্বালানি সচিব? উনি তো ভাইবা বোর্ডে বসার কথা না। আর কোনো একটা সচিব ছিল, মানে ওনার কথাবার্তা দেখে মনে হয়েছে সচিব ছিল, আমি তো আসলে চিনি না, কিন্তু মানে ওনার আচ্ছা, কথাবার্তার আঙ্গিকে মনে হলো যে উনি কোনো একটা ইয়ার সচিব টচিব কিছু একটা। ফাইনাল রেজাল্ট হয়ে গেছে? হ্যাঁ, বাখরাবাদের এডি ফাইনাল ভাইবা হয়ে গেছে। ও আচ্ছা, মানে রেজাল্ট দিয়ে দিছে, ভাইবা তো হইলো, রেজাল্ট দিয়ে দিছে। রেজাল্ট দেয় না ভাইয়া, রেজাল্ট দেয় না। দেখি না, মানে ভাইবা খারাপ হয়তো চাকরি হয়েছে। আমার কিন্তু সবচেয়ে খারাপ ভাইবা ছিল জালালাবাদের ভাইবা, কাহিনী বলছিলাম যে আমার কি প্যারা দিছিল এক ম্যাডাম, একটু করে বলি যখন তুমি বলছো। তো আমি তো ওইটা আমার সেকেন্ড বা থার্ড ভাইবা ছিল, আই ওয়াজ টু কনফিডেন্ট যে মানে আইবিএ তে গেছে, ভাইবা টাইবা কি আর কি। আমার ভাইবা ছিল সেকেন্ড লাস্ট মোস্ট প্রবাবলি। তো যেটা হয়েছে যে গিয়ে আমি পটপট ইংরেজি বলা শুরু করছি, কারণ আমি যাওয়ার আগে দেখলাম অনেকে বলতেছে যে ভাই ইংরেজিতে কোশ্চেন করছে, এসে ভয়টা পাচ্ছিল। তো আমি যে শুরু থেকে একটু ইংলিশ ইংলিশ বলা শুরু করছি, এটা ওই যে আমার যে ভাইবা বোর্ডের যে চেয়ারম্যান ছিলেন একটা ম্যাডাম, ওনার এটা ভাল লাগে নাই, বুঝতে পারছো। তো সে হচ্ছে এটা খুব অফেন্ডেড ফিল করছে, এবং সে শুরু থেকে ধরছে আমার, এই যে পাইছে যে তুমি ইঞ্জিনিয়ারিং করে জেনারেল পোস্টে কেন অ্যাপ্লাই করছো। তো এরপরে এক স্যার বলতেছিলেন যে ম্যাডাম একাডেমিক রেজাল্ট রেজাল্ট দেখি ভালো। বলছে কিসের রেজাল্ট রেজাল্ট ভালো হলে, সরকারের টাকা নষ্ট করে ফাউল পোলা পাইন কয়দিন এখানে কয়দিন সেখানে, সরকার এগুলো বন্ধ করা উচিত। তারপরে হচ্ছে একটা স্যার বলতেছিল দেখি ম্যাডাম ও দেখি এমবিও করছে আইবিএ থেকে, এটা রেজাল্টও দেখি ভালো। বলছে আর এগুলো রেজাল্ট এমনিতেই হয়। বলছে ম্যাডাম ঢাকা ভার্সিটির আইবিএ থেকে, বলছে এগুলো ইংলিশ ছাড়া কিছু পারে না। তো পরে উনি কিছু কোশ্চেন করতেছিল, তো যেটা হচ্ছে উনি, আমি তো বলতেছিলাম আমার মতো করে একটু একটু মাঝে মাঝে দুই একটা ইংলিশ বলে ফেলতেছিলাম। উনি এটা মাইন্ড খাইছে, বলতে দেখছেন এখনকার পোলাপাইন পাক না, কিছুক্ষণ বাংলা কিছুক্ষণ ইংলিশ, কিন্তু আমাদের ঢাকা ভার্সিটির এই স্যার ছিল, স্যার এত সুন্দর করে ইংরেজি বলতো, এত সুন্দর করে বাংলা বলতো। আমি বুঝছি যে ওনার আমাকে পছন্দ হয় নাই। ইভেন আমি যখন ভালো মানে কোশ্চেন ঠিক করে বলতেছিলাম, উনি বলছে না এটা তুমি ভুল বলতেছো। ইভেন এমন হয়েছে যে একটা কোশ্চেন আমি ভুল বলছি, একটা খুব অবভিয়াস কোশ্চেন ভুল বলছি আমি জানি, পরে কোশ্চেন আমি ঠিক বলতেছিলাম। একটা কোশ্চেন ছিল এরকম যে স্মৃতিসৌধের 7টা স্তম্ভ এগুলা কি কি বোঝায়। তো এটা তো মানে আপনারা জানেন যে ওটা কিন্তু 1970 কিন্তু এখানে নাই, তাই না? যে 71 আছে, কিন্তু 70 থেকে ডিরেক্ট 71 70 কিন্তু নাই। 7টা স্তম্ভ 7টা সিগনিফিকেন্ট ইভেন্ট বোঝায়। আমি বললাম, বলে যে তুমি কি বিসিএস দিছো, কি পড়াশোনা করছো, কি রিটেন দিছো, 70 যে নাই তুমি আসতে তুমি এটা জানোই না। সাথে একদম একটা বলদ স্যার ছিলেন, উনিও তাল মিলাচ্ছে, আরে 70 ছাড়া কি 71 হয় নাকি। তো আমি চুপ করে আমি বলি জি ম্যাডাম, মানে বুঝছি। এরপর আমাকে বলে আচ্ছা ঠিক আছে এটা বলো সেটা বলো। আমি অ্যান্সার করতেছি, মোটামুটি পারতেছি। স্যাররা বলতেছে বাকি বোর্ডে যে হ্যাঁ ম্যাডাম মোটামুটি আইডিয়া নিয়ে আসছে। তো উনি বলতেছে কি আগে যারা ভাইবা দিচ্ছে ওদের কাছ থেকে খবর নিয়ে আসছো না, কি আসছে না আসছে। তো চুপচাপ ছিলাম। পরে উনি বলে ঠিক আছে বুঝছি, তুমি তো অনেক ইয়া, তুমি দেখি আমাকে বলো দেখি বাবা, বলো তো আমাদের 7ই মার্চের ভাষণটা কি। তখন তো রিটেন দিছে, ধরেন যে ভাষণ কি, ভাষণের মর্মার্থ কি, 4টা মূল বৈশিষ্ট্য, তারপরে গেটিসবার্গ স্পিচের সাথে এটাকে তুলনা করা যায়, সবই বলতেছি আর কি। উনি প্যারা খেয়ে গেছে, বলে আচ্ছা বুঝছি বুঝছি, তুমি আমাকে 7ই মার্চের মূল 4টা জিনিস বলো। ওটা আমি অলরেডি কিন্তু বলে ফেলছি, তারপর আবার বললাম।
বলে আচ্ছা ঠিক আছে যাও, সব বাদ, তুমি আমাকে 7 মার্চের ভাষণটা বলে শোনাও, এটা এটা বলতে পারলে তোমার ভাইবা শেষ। তো আমি তো বুঝছি যে মানে দ্য শো মাস্ট গো অন আর কি। তো আমি 7 মার্চের ভাষণটা বলা শুরু করলাম। বলছে হয় না, তুমি ওনার মতো করে বলে শোনাও। তখনই বুঝছি আগে যে উনি আমাকে প্যারা দিচ্ছে। তো আমি ওনার মতো করে বলে শোনাও, তো স্যার বলতেছে দরাস কণ্ঠে এভাবে বলো আর কি। আমি আবার একটু বলার চেষ্টা করলাম, বলছি ঠিক আছে যাও যাও, তোমার ভাইবা ভালো দিছো যাও। এবং ওইভাবে তো আমাকে লোয়েস্ট মার্কস ছিল চাকরি জয়েন করার পরে, শুনছি আর কি যে 25-এ পাইছিলাম হচ্ছে 18, মানে লোয়েস্ট। সবাই অ্যাভারেজ মার্ক 23, 22, 23 এরকম, আমাকে লোয়েস্ট দিছিল। এটাই মার্কস ভালো থাকার কারণে চাকরিটা হয়ে গেছে। তো যেটা বলতেছি, ভাইবা খারাপ হয়েছে বলে সিদ্ধার্থ তোমার মন খারাপ করার দরকার নাই আর কি। হ্যাঁ, স্কুলের ছোট ভাই, দেখবা না, চাকরি হয়ে আমার যাবে আর কি ইনশাল্লাহ। আমারটা এত খারাপ হয়েছে যে আমাকে 10 দিবে কিনা সন্দেহ। আরে না, ওয়ার্স্ট ভাইব অফ মাই লাইফ। না, তাও যে একটা ভাইবা দিছো ভালো কোম্পানির, এটা তো আমার কাছে ভালো লাগতেছে। আইবিএন একটা পরীক্ষা ভাইবা দিছো, ভালো করে পড়াশোনা করো। পেট্রো বাংলা অ্যাপ্লাই করছো না? হ্যাঁ ভাইয়া করছি। ইনশাল্লাহ হয়ে যাবে, ফিয়ামানিল্লাহ, ভালো করে পড়াশোনা করো। আর নেক্সট টাইম ঢাকা টাকা আসলে ভাইয়ের মিষ্টিতে আসবে, কফি টফি খেয়ে যাবা। যদিও আসলে সময়টার মধ্যে খুব টাফ, নক দিও আর কি। আচ্ছা, Okay. আচ্ছা তাহলে সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, 60, 60, 60। এবং বলা আছে এটা হচ্ছে মধ্যবিন্দু, এই যে বলা আছে এই ই হচ্ছে ডি এবং ই মধ্যবিন্দু। তাহলে পুরোটা যদি 42 হয়, এটা পুরোটা তো 42 তাই না? তাহলে এই অর্ধেকটা হবে হচ্ছে 21, এটা হচ্ছে 21। তাহলে আমাকে এই এরিয়াটা বের করতে হবে। হ্যাঁ, এই 21টা হচ্ছে মূলত কি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমরা জানি 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। 60 ডিগ্রির জন্য কত? তাহলে 60/360 ইন্টু পাই আর স্কোয়ার। সো 1/6, পায়ের মান 22/7, আর হচ্ছে কত, 21 × 21, তাই না? তো কাটাকাটি করলে, তো এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে 231। সো অ্যান্সার 231। তাহলে কনসেপ্ট ওটাই, সমবাহু ত্রিভুজ সবগুলা বাহু হচ্ছে সমান, সবগুলা কোণ সমান, ওইটা দিয়ে। আর হচ্ছে যে আমরা যে কোণের অনুপাত দিয়ে যে বৃত্তকলার ক্ষেত্রফল বের করা যায়, ওইটা দিয়ে পুরো এরিয়াটা বের করে ফেললাম আর, ঠিক আছে। মুভিং ফরওয়ার্ড, আমি আসলে ন্যাচারাল হিলিং এবং ন্যাচারাল হিলিং এর একটা প্রসেস আছে আর কি। ধরো আমাদের শরীর কাটাছেঁড়া করলে অনেক সময় হয় না যে বাচ্চাকালে কত কাটা গেছে, কত খেলতে গিয়ে কত ব্যথা পাইছে, ন্যাচারালি হিল হয়ে গেছে না? সো আই বিলিভ যে মানুষের জীবনেও ন্যাচারাল হিলার আছে আর কি। যারা পরিশ্রমী, যারা অনেস্ট টু হিমসেলফ অর হারসেলফ, তাদের কখনো আমি আসলে সাফার করতে দেখি নাই, আসলে দেখি নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, নাম হচ্ছে হুইলের ম্যাথ। হুইল মানে হচ্ছে যে ওই চাকার অঙ্কগুলা। তা আমরা জানি একটা বৃত্তের পরিধি কত, টোয়াইস পাই আর। একটা বৃত্তের পরিধি যদি টোয়াইস পাই আর হয়, তাহলে একটা চাকা একবার ঘুরে কতটুকু পথ অতিক্রম করতে পারে? ওই তার পরিধি টোয়াইস পাই আর এর সমান পথ অতিক্রম করতে পারে, ঠিক আছে। তো একটা গাড়ির ধরলাম একটা চাকা বড়, একটা চাকা হচ্ছে ছোট, এটা একটা গাড়ি। হ্যাঁ, তাহলে ধরেন যে এই চাকার পরিধি, মানে আর থেকে পুরা পরিধি পাইলাম, এই যে পুরা পরিধি পাইলাম সে ফর এক্সাম্পল হচ্ছে 80, আর এটার পরিধি পাইলাম হচ্ছে লেটস সে 20, মানে আর থেকে আমরা বের করলাম। তাহলে যদি 1100 মিটার বা ধরেন কত 400 মিটার রাস্তা হয়, তাহলে 400 মিটার রাস্তা কিন্তু ও ক্রস করছে, তাহলে যেটার পরিধি বেশি সে ঘুরছে কম, যেটার পরিধি কম সে ঘুরছে বেশি। তাহলে যেটা বড় চাকা, এই যে 80, 80 × N1 বার ঘুরে যতটুকু দূরত্ব কাভার করছে, ও 20 × N22 বার ঘুরে একই দূরত্ব কাভার করছে, তাই না? এই দুটা মিলে 400 হবে, এই দুটা মিলেও 400 হবে। তো এখান থেকে 80/20, বা আমরা যদি রেশিও বের করি যে N1/N2 হবে 20/80 আর কি। তাহলে বৃত্তের পরিধির অনুপাত হচ্ছে বৃত্তের ঘূর্ণন সংখ্যার ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এটা আসবে কত, 1/4। তাহলে বড় চাকা একবার ঘোরা সাপেক্ষে, মানে এই যে চাকাটা পুরো একবার ঘোরা সাপেক্ষে, ছোট চাকাটা হচ্ছে 4 বার ঘুরে। এভাবে আমরা কনসেপ্টটা আলাপ করতে পারি, ঠিক আছে, কারণ একই দূরত্ব অতিক্রম করতেছে। এগুলো দিয়ে কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো খুবই সহজ। এটা তো ভাই খুবই পানিপাত অঙ্ক। বলা আছে একটি চাকার ডায়ামিটার হচ্ছে 42, তাহলে ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, ব্যাস যদি 42 হয় তাহলে রেডিয়াস কত, 2.1। তো বলছে 330 মিটার যাওয়ার জন্য কতবার ঘুরবে? তাহলে একবার ঘোরার জন্য 1 রিভলভ বা 1 রেভলিউশন, সে যাচ্ছে টোয়াইস পাই আর, 2 × 22/7 × 2.1 বার ঘুরে। তাহলে এতবারের জন্য কতবার ঘুরবে? সো 330/7
2 × 22/7 × 2.1 ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে, ঠিক আছে? ইজি ম্যাথ। দেন চলে এসে টাইমার ক্লকের ম্যাথ। টাইমার ক্লকের ম্যাথ, এই যে একটা ফর্মুলা আছে 11m - 60h / 2, এই ফর্মুলা দিয়ে বের হয়ে যায়। এখানে m হচ্ছে মিনিট, h হচ্ছে আওয়ার। তো এটা দিয়ে বের হওয়ার পরে যদি আমরা পরম মান, মানে হচ্ছে যদি নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, আমরা সবসময় পজিটিভ বা ধনাত্মক মানটা নিব, পরম মান নিব আর কি। এবং এটা যদি 180 থেকে বড় হয় তখন করব কি, 360 থেকে ওটা বাদ দিয়ে বাকিটা বের করব। মানে হচ্ছে এই মানটা কখনোই 180 থেকে 360 এর মাঝামাঝি, মানে এটার বেশি কখনো হবে না আর কি, লেস দেন 180 হবে আর কি, ঠিক আছে? তো যেমন এটা 215 আসছিল, তো আমরা বিয়োগ করে এটা বের করে নিচ্ছি আর কি, খুবই সহজ। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, বলা আছে 225-এর মধ্যবর্তী কোণ কত হবে। তো একটা তো আমরা ফর্মুলা দিয়ে করতে পারি, তো আমরা মুখোমুখি করার একটু চেষ্টা করি, ওইটা একটু মাথায় রাখি যে কনসেপ্ট দিয়ে কিভাবে করব। এটা বৃত্ত, এটা হচ্ছে 12, এটা 3, এটা 6, এটা হচ্ছে 9। হ্যাঁ, তো এটা হচ্ছে 1, 2, 4, 5, 7, 8, 10, 11। তাহলে এই পুরোটা হচ্ছে কত ডিগ্রি? 360 ডিগ্রি, তাই না? তাহলে যখন 2টা 25 বাজে তখন ঘন্টার কাঁটা কোন জায়গায়? আমাদের ঘন্টার কাঁটা হচ্ছে, মিনিটের কাঁটা হচ্ছে 25, মানে এখানে। ঘন্টার কাঁটা কিন্তু 2-এ নাই। যখন 2টা বাজে তখন ঘন্টার কাঁটা 2-এ ছিল, ঘন্টার কাঁটা একটু আগায় আসছে, ঠিক আছে? ধরলাম এই জায়গাটাতে আছে, তাহলে আমাকে এখানে এটা বেসিক্যালি এরকম এই জায়গাটাতে আছে। আচ্ছা, তো দেখেন যদি পুরোটা 360 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি কি, এই যে একটা অংশ কত ডিগ্রি হবে? 360 - 12, 30 ডিগ্রি। আবার এখানে 5টা দাগ কাটা থাকে, মানে প্রতি মিনিটের দাগটা আর কি, তাই না? তাহলে এই যে ছোট যে ঘরটা, এটা কত হবে? এটা হবে 6 ডিগ্রি। ওকে, তাহলে এখন দেখেন, এই যে আমাকে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, তাই তো? তাহলে এদিকে হচ্ছে 30, 4 থেকে 5, এদিকে 30, তাহলে এখানে 60 ডিগ্রি আছে, এটা আমি জানি। আর আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, পুরোটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। এটা যোগ করলে পুরো অ্যাঙ্গেলটা আমাদের চলে আসে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার বের করা লাগবে, এটা কত আমি জানি না। তো আমরা জানি ঘন্টার কাঁটা 60 মিনিটে, 60 মিনিটে ঘন্টার কাঁটা কি হয়, যে এই 2 থেকে 3-এ আসে, তাই না? তাহলে ঘন্টার কাঁটা 60 মিনিটে বেসিক্যালি 30 ডিগ্রি যায়। 1 মিনিটে কত যায়? 25 মিনিটে কত যায়? তাহলে বেসিক্যালি হচ্ছে 25/60 × 30, 12.5। এর মানে হচ্ছে যে 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 2টা থেকে 2টা 25 মিনিটে এই কাঁটাটা, এই অ্যাঙ্গেলটা কতটুকু উৎপন্ন করছে? 12.5। তাহলে বাকিটা কত? 30 থেকে 12.5 গেলে 17.5, তাই না? 17.5। তাহলে 60 আর 17.5 কত হবে? 77.5 ডিগ্রি। এটা হচ্ছে ম্যানুয়ালি আর কি, আর সূত্র দিয়ে গুলো তো আমরা মুখোমুখি করে ফেলতেই পারলাম। এই হচ্ছে আমাদের লেকচার 11। বুঝতে পেরেছেন কিনা বলেন তো? ক্লাস, কারো কোনো কোয়েরি? আলিফ, আল, জাওয়াদ, জাওয়াত, ফাহিম, মরিয়ম, সিদ্দিক, সিদ্ধার্থ সিনহা বা আরাফাত হোসেন, নীরব, কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন? সো নো কোয়েরি, গুড। গুড বলতে বলতে গুড্ডু ভাইয়া চলে আসতেছে মাথায়। মির্জাপুর সিজন 2, 3 দেখছেন না? নাকি দেখেন না এগুলো আপনারা? ওই আমি দেখছি। ও, আই থট যে আপনারা ভদ্র মানুষজন এগুলো দেখেন না, পড়াশোনা করেন। তা দেখে আমি আমার 2টা উইকেন্ডের ঘুম টুম নষ্ট করছি আর কি। হ্যাঁ ভাইয়া, টোটাল টাইম লস। পুরোটা কিন্তু দেখছি না, দেখার পর চিন্তা করছি যে পুরোটাই টাইম নষ্ট হয়েছে। হ্যাঁ, এগুলোতে আসলে অনেক সময় নষ্ট হয় আর কি। হ্যাঁ, এবং আমি যেটা হয় যেগুলো দেখে উঠতে পারি না আর কি, বুঝছেন? খুব প্যারাটা রাখাইছি, একটা রাত ঘুম হয় নাই পরের দিন, যেটা ইউজুয়াল আমি জানতাম যেটা হবে। মানে আমরা জানি কিছু সাফারিংস আমাদের হবে, তারপরে আমরা করি, মানে সাফারিংস গুলো ইচ্ছা করে ফেস করি আর কি, এই আর কি। তো এই হচ্ছে আমাদের লেকচার 11। লেকচার 12টা বেশি ইম্পর্টেন্ট আমাদের ঘনজমিদের উপর। এটা আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে নিব। এরপর ওটা রিভিউ ক্লাস নিব। রিভিউ ক্লাসটাতে আপনারা আইসেন, ওটা আপনাদের লাস্ট ক্লাস হবে আর কি। রিভিউ ক্লাসে আমরা কিছু স্ট্র্যাটেজি নিয়ে আলাপ করব। যেহেতু আপনাদের এক্সামের আগে মনে হয় আপনাদের সাথে আমার আর দেখা হবে না, মক টেস্ট টক টেস্টে আসলে সলভ ক্লাস টাস নেই না, সো সেক্ষেত্রে কিছু এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলাপ করব। সো আই উইশ এবং আই উড এক্সপেক্ট যে আপনারা নেক্সট লাস্ট রিভিউ ক্লাসটাতে থাকবেন। ওটা হচ্ছে আমাদের ফেয়ারওয়েল ক্লাস আর কি। হ্যাঁ, ওই ক্লাসটাতে আমরা একটু ওভারঅল আপনাদের সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি বা অন্য জিনিসগুলো নিয়ে আমরা একটু আলাপ করবো আর কি। হ্যাঁ,
তো আপাতত নেক্সট ক্লাসে আসেন, নেক্সট ক্লাসে আমরা লেকচার 12টা শেষ করি, যেটা হচ্ছে আমাদের ঘনজ্যামিতি। ওটা ভালো ভালো লেকচার, ওটা আমরা শেষ করি। এটা শেষ করার পরে এর পরের উইক হয়তো আমরা আমাদের রিভিউ ক্লাসটা নিয়ে আমাদের এই কোর্স সমাপ্তি আপনাদের সাথে। তারপরে শুরু থেকে কিছু ক্লাস রেহনুমানি ছিল, সেও আমার স্টুডেন্ট, ক্যাপস্টোনের স্টুডেন্ট ছিল এবং চুয়েটের জুনিয়র। তো এই আর কি। তো আমার কাছে খারাপ লাগে না, ভালোই ক্লাস টাস নিলাম আমরা, সময় সময় মতো সব শেষ টেস্ট করলাম। তো দ্য রেস্ট আর আপ টু ইউ। আপনাদের ওই যে ড্রাইভ যে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কে কিন্তু সবই আপলোড করা হয়ে থাকে। অঙ্ক ভালো মতো পারলেও একবার দেখে ফেলবেন, মানে যেহেতু কষ্ট করে পড়াশোনা করতেছেন, এগুলো একবার শেষ করে ফেলবেন, জমায় রাখেন না। হ্যাঁ, মানে মেক শিওর করবেন যে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে যেন আপনারা যেন এগুলো শেষ হয়ে যায়, কোনো কিছু জমায় রাখবেন না। হতে পারে যে হ্যাঁ আপনি এগুলো পারেন, কোনো প্যারা নেই, পারলে আরেকবার করবেন, সমস্যা কি? ঠিক আছে, জমায় রেখে না সময়ে ক্লাসেরটা ক্লাসে শেষ করে ফেলবেন। এতে আপনাদের ভালোই উপকার হবে, লস হবে না। ঠিক আছে, এই তো। আর কারো কোনো কোয়ারি না থাকলে আমরা শেষ করে দিব। কারো কোনো কোয়ারি আছে বলেন তো, মাই ভাইয়া ডিয়ার একটা কথা ক্লাস? হ্যাঁ প্লিজ, হ্যাঁ বলেন না। ভাইয়া ওই যে পেট্রো বাংলার যে পরীক্ষাটা, হুম। এইটার আসলে কোনো আপডেট আছে পরীক্ষাটা কিনা বা পিছাইছে কোটা আন্দোলন নিয়ে। আমি যেটা শুনছি যে স্যার একটু কনফিউশনে আছে, কারণ ধরেন আগে তো কোটাটা ছিল, এখন হুট করে একটা তাড়াহুড়ো করে একটা পরীক্ষা নিয়ে ফেললো। অনেকে তো ইন্টারপ্রেট করতে পারে, বা দেখবেন যে পরে কোটাধারীরা পরে গিয়ে মামলা করে দিল। হতে পারে না, অস্বাভাবিক তো কিছু না। তো একটা মানে কমপ্লিকেশন আসবে, একটা মামলা মোকদ্দমা হলে এসব চাকরি কিন্তু অনেক ঝামেলা। বুঝছেন, এগুলো একটা পার্টি মামলা করবে, আবার ওই যে পেট্রোবাংলা বিভিন্ন জায়গায় শুনানি হয়, আবার যায়, দেখা যায় এই রিক্রুটমেন্টটা আর সমাধান করা যায় না। এখন ধরুন একটা বাজেট, আপনি রিক্রুটমেন্টের জন্য বাজেট পাস করে ফেলছেন, টাকাটা এখানে আটকে থাকে, টাকা খরচ করে ফেলছেন, কিন্তু কোনো আউটকাম আনতে পারলেন না। আবার দেখা যায় ধরেন যার আন্ডার এটা হয়েছে, যে সেক্রেটারি বা চেয়ারম্যানের আন্ডার এটা হয়েছে, তার জন্য এটা একটা মানে ড্রব্যাক, যে সে একটা রিক্রুটমেন্ট সম্পূর্ণ শেষ করতে পারলো না। অনেক হ্যাসেল আর কি। তো এই জন্য হয়তো আমার কাছে এটা মনে হচ্ছে যে আমাদের চেয়ারম্যান স্যার দেখতেছেন আর কি, যে কি হয়, যে পিএসসি কি করে, 44 রেজাল্টটা কিভাবে দেয়। 44 রেজাল্ট তো যেভাবে কোটা থাকা সার্কুলার হয়েছিল, ওখানে কোটা কি ইনক্লুড করে কিনা, আবার মানে সিচুয়েশনটা বুঝতেছে আর কি। তো এই জন্য একটু হ্যাঁ সময় নিচ্ছে, যেটা হচ্ছে। তো এটা আমার কাছে মনে হয় 1-1.5 মাস 2 মাস সময় লাগবে অ্যাটলিস্ট। সো জুলাই তো অগস্ট, আমার কাছে মনে হয় লেগেই যাবে, কারণ এত দ্রুত তো আর সুরাহা হবে না। একটু সময় লাগবে, কারণ এটা পরিপত্র বাতিল করবে, এটা সংশোধন করবে, আবার এটা নিয়ে বসবে, অলরেডি এটা আন্দোলন চলতেছে, এটাকে সামহাও স্তিমিত করবে। তো আজকের আন্দোলনের আপডেট তো আমি জানি না আজকে কি অবস্থা। এ ধরেন আন্দোলন। 2-1 জন হতাহত হইলে এটা সিভিয়ারিটি আরো বাড়বে, তখন গিয়ে আরো কিছু কমপ্লিকেশন দেখা দিবে। এটা আসলে আনসার্টেন আর কি। হ্যাঁ, লেটস সি কি হয়। বাট আই গেস মানে অ্যাটলিস্ট 1-1.5 মাস সময় পাবেন। তো এই সময়টা একটু আপনার কাজে লাগাতে হবে আর কি। বুঝতে পারছেন ঠিক আছে, বস? জি ভাই। পড়াশোনা করেন, যেটা বললাম রেগুলার ক্লাসে আসেন। আর ইংলিশ ক্লাসটা যেগুলো ঠিক মতো করতেছেন আপনারা? জি ভাইয়া। হ্যাঁ, ইংলিশ ক্লাস রেগুলার করেন। ইংলিশ ক্লাস কিন্তু করা উচিত, সবারই করা উচিত ইংলিশ ক্লাসগুলো। আমি বারবার করে বলি, সব সময় বলি যে ইংলিশ ক্লাস অবশ্যই করবেন, ইংলিশ ভালো করে পড়বেন, ইংলিশ রাইটিং, বিশেষ করে রাইটিংটা লিখবেন, লিখে এই স্যারকে মানে ক্লাসের আগে রাব্বিকে দিয়ে রাখবেন যে ভাই এটা স্যার একটু দেখে দেন, এটা একটু কিভাবে এটা লেখাটা ইমপ্রুভ করা যায় কেমনে। কারণ পরে তো পাবেন না, পরে তো রাব্বিরে কই পাবেন, আমারে কই পাবেন। রাইটিং ক্লাসটা যদি করবেন, করে বিভিন্ন লিখে রাইটিং স্ট্র্যাটেজি শিখে নেবেন। রাব্বি কিন্তু বেশ ভালো স্টুডেন্ট, হ্যাঁ, খুবই ভালো স্টুডেন্ট সে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম, শেষ করছি আমরা তাহলে। হ্যাঁ, টাটা। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম।